নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট গুণী বাচক শিল্পীকে পেয়েছি। ওনার নাম শিপ্রা দাস। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব আর বাচিক শিল্পের সেই স্বাদ আপনাদেরকে অনুভব করাবো। দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার। আপনাকে যখন পেয়েছি তখন অনেক কবিতাই তো শুনবো। শুরুতে একটাই প্রশ্ন, আপনি কোথায় থাকেন? আমি চন্দননগরে থাকি। আরেকবার? চন্দননগরে থাকি। বেশ, এবারে আমরা উপস্থাপনায় যাই। হ্যাঁ। শুরুটা কি দিয়ে করবেন? শুরুটা রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েই করব। বেশ, শুরু করুন তাহলে। আমি প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটি কবিতা অংশুমান কর লিখেছেন, আমি সেইটা বলছি। শিলাইদহ ভাবে আপনি ওদের, জোড়াসাঁকো ভাবে আপনি এদের, বিশ্বভারতী ভেবেছিল আপনি জর্জ বিশ্বাসের নন, আপনি তাদের। রবীন্দ্রনাথ, আপনি আসলে কার? যুদ্ধের সময় টেন্সের মধ্যে শেষ নিঃশ্বাস নেওয়ার আগে এক তরুণ কবি ভেবেছিল আপনি তার। বক্তৃতার সময় আপনি যখন হঠাৎ মাথা উঁচু করে দাঁড়ান, তখন এক মুহূর্তের জন্য মন্ত্রী ভাবেন আপনি তার। নতুন বৌঠান কি কোনোদিনও ভেবেছিল আপনি তার? রানী। রবীন্দ্রনাথ, আপনি আসলে ঠিক কার? সে প্রশ্নের উত্তর আজও বাঙালি পায়নি। দাদামশাই ভাবেন আপনি গোড়ার রচয়িতা, আপনি তার। বাবা ভাবেন আপনি বানিয়েছেন শ্রীনিকেতন, আপনি তার। মা ভাবেন আপনার সুরেই বেজে উঠেছে ওর বীণা, আপনি তার। ভীরু কিশোরী, যে মুখ ফুটে বলতে পারেনি, শুধু চিরকুটে লিখে দিয়েছে, হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে, ভরবো তারে, রাখবো তারে সাথে। সে মনে করে আপনি তার। আর কফি হাউসের টেবিল চাপড়ে রাগী তরুণ ঘোষণা করে আপনি আসলে মাত্রাবৃত্তের। যতজন বাঙালি ততজন রবীন্দ্রনাথ। শুধু একদিন শিলাইদহের রবীন্দ্রনাথ আর জোড়াসাঁকো রবীন্দ্রনাথের, বিশ্বভারতীর রবীন্দ্রনাথ আর জর্জ বিশ্বাসের রবীন্দ্রনাথের, দাদামশাইয়ের রবীন্দ্রনাথ আর বাবার রবীন্দ্রনাথের, আওয়েনের রবীন্দ্রনাথ আর মায়ের রবীন্দ্রনাথের, ভীরু কিশোরীর রবীন্দ্রনাথ আর রাগী তরুণের রবীন্দ্রনাথের দেখা হয়ে যায় সেই দিন 25শে বৈশাখ। আহা, দারুণ, অসাধারণ। মানে সত্যি রবীন্দ্রনাথকে নিয়ে লেখা কবিতা এর একটা অন্যরকম আবেগ তো থাকেই। এবং শুরুতেই রবীন্দ্রনাথকে নিয়ে দারুণ দারুণ অনবদ্য উপস্থাপনা। দিদি, আমরা পরের উপস্থাপনায় যাব, তার আগে ছোট্ট একটা প্রশ্ন, যে এই যে ধরুন আপনার আবৃত্তির জার্নিটা, এটা তো আর একদিনে শুরু নয়। এর প্রস্তুতি বা এর ভাবনা, এর চিন্তন সবটাই অনেক আগে থেকে শুরু হয়ে যায়। তো আপনি যদি দর্শক বন্ধুদের সংক্ষেপে বলেন, মানে এটার শুরুটা ঠিক কবে থেকে এবং কিভাবে যদি বলেন। আমার শুরুটা আমি প্রথমে ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, তখন আমি নিজেই আবৃত্তি করতাম। তারপরে আমার এটা ভেতরেই ছিল, আমি যাপন করতাম। তারপরে বিয়ের পরেও আমি ভেতরেই যাপন করেছি, কিন্তু সেইরকমভাবে মানে করা হয়ে ওঠেনি। কিন্তু আমি নিজের মতো করে না, নিজের মতো করে নিজে যাপন করেছি। ঘরে বসে পড়তাম, আমি করেছি। ও সঙ্গে ছিল? হ্যাঁ, সঙ্গে আমার ছিল কবিতা। কবিতা আমার সঙ্গেই ছিল। আর কবিতা ছাড়া আমি পারি না থাকতে, কবিতা আমার ছিলই সঙ্গে। তারপরে আমি এই 2017 সাল থেকে আমি চন্দননগরে পিয়ালি চন্দ্র, ওনার কাছ থেকে আমি শেখা শুরু করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। আমরা পরের উপস্থাপনায় যাই। কি শোনাবেন বলুন? পরে আমি বলছি, আমি শুভ দাশগুপ্তের লেখা আমরা কবিতাটি শোনাবো। বাহ, শুরু করুন তাহলে। আমরা, কবি শুভ দাশগুপ্ত। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, নিদেন পক্ষে সরকারি অফিসার।
ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। আমার ছেলে দেশ চালাবে, দেশ শাসন করবে, গাড়ি চাপবে, সামনে ড্রাইভার, পেছনে চাপরাশি আরদালি, গরমে কুলু মানালি, শীতে কোবালাম বীজ। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। আমার ছেলে ঘাড় গুঁজে ক্যারিয়ার বানাবে, বিজ্ঞান শিখবে, অঙ্ক শিখবে, কবিতা শিখবে, বড় বড় মনীষীদের জীবনী পড়বে, দেশের জন্য মুখের রক্ত তুলবে ওপাড়ার ওরা। আমার ছেলে আমার রক্ত জল করা পয়সা সুদে আসলে উসুল করবে। নেতাজি সুভাষ হয়ে দুরন্ত দুঃসাহসী ঘর ছাড়বে অন্য কেউ। আমার ছেলে নেতাজির জীবনী লিখে অ্যাওয়ার্ড পাবে। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। আমার ছেলে আমরা তামাকে এবং দুধে সুখে এবং আরামে দিন কাটাবো। দেশের মুক্তি প্রাণের মূল্যে নিয়ে আসবে অন্য কেউ। আমরা মুক্ত স্বদেশে ঘাড়ে পাউডার লাগিয়ে গদগদ কণ্ঠে গণসঙ্গীত গাইব। সারে যাহা সে আচ্ছা, হিন্দুস্থান হামারা। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। আমি কি বলবো, অসাধারণ। আর কবিতাটা যতবারই শুনি অদ্ভুত একটা অনুভূতি জাগে। কত সত্যি কথা বলুন, মানে আমাদেরই তো ভাবনা এটা। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদেরই ভাবনা, আমাদেরই ভাবনা, একদমই সত্যি। আমরা তো এটাই ভাবি। হ্যাঁ হ্যাঁ, একদমই। দারুণ দিদি, অসাধারণ নির্বাচন। আমরা পরের উপস্থাপনায় যাই। কি শোনাবেন বলুন? পরে আমি রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা একটি কবিতা কুয়ারধারে, সেটা শোনাবো। বাহ, খুব সুন্দর নির্বাচন। শুরু করুন তাহলে। কুয়ারধারে, রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম। তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেন কুয়ার ধারে, নিমের ছায়া তলে। কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে, কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাইকো, কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষাকাতর পান্থ আমি শুনে চমকে উঠে, জলের ধারা দিলেন ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে। বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ। তোমার মনে থাকার মতন করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রইল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। আহা দিদি, মানে কি বলবো, সত্যি মানে রবীন্দ্রনাথের কবিতার তো অন্যরকম একটা আবেশ এবং দারুণ অনবদ্য, এবং আপনার কণ্ঠে নতুন করে পেলাম। সত্যি খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগে কবিতা, বিভিন্ন রবীন্দ্রনাথেরটা তো সব থেকে বেস্ট। তারপরে অন্যান্য কবিরা এখনকার কবিরাও যথেষ্ট ভালো, কিন্তু রবীন্দ্রনাথের জায়গাটা আমাদের মনের মধ্যে একটা অন্য জায়গা, অন্যরকম একটা আমাদের বাঙালিদের ক্ষেত্রে বা বাংলার বাইরেও, দেশের বাইরেও অন্যরকম একটা আবেগ কাজ করে। রবীন্দ্রনাথের ক্ষেত্রে একটা আলাদা আবেগ। একদম একদম। দিদি, পরের উপস্থাপনায় যাই। কি শোনাবেন? পরের উপস্থাপনায় আমি বলবো সব্যসাচী দেবের কৃষ্ণা বলে কবিতা। দ্রৌপদীর আর এক নাম কৃষ্ণা। আচ্ছা, এই কৃষ্ণাকে নিয়ে কবি সব্যসাচী দেব একটি কবিতা লিখেছেন, সেটা আমি শুনবো। শুরু করুন তাহলে। কৃষ্ণা, কবি সব্যসাচী দেব। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই, হে কুরুবৃদ্ধগণ। আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর যাবত্য বিজয়ী বীর ও শ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন।
আমি সর্বজ্ঞা নই। যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম, ধর্মের ক্ষুরোদার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই। আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তা ফিরেও চাইনি। শুধু আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, উদ্ধাচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও কি দুর্লক্ষ ছিল দুর্যোধনের বুক? বলো সত্য করে, প্রেম নয় শুধু পৌরাসের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি। কিন্তু মিথ্যা প্রশ্ন। আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। তোমার শুধু আশা আছে। কৈশোর থেকে তুমি জেনে এসেছো বীরভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনেছ একদিন ধার্তরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরবোত্তরাধিকার। যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়। তাই তুমি অনাসে সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষরা যেমন একদা এক তৃণপ্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমি জানলাম নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী। মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ, গান্ধার্ব প্রেরিত অশ্বযুথ, আর আমি পাণ্ডপুত্রবধূ। এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পসরা, আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল আমাদের ব্যবহার করার জন্য, তেমনই উন্মুখ হয়ে আছে যারা আমার পতির আত্মীয়। আর আমাদেরকে বিলিয়ে দিচ্ছে যারা, তারা আমার পঞ্চস্বামী। বিবাহের মঙ্গল সূত্র হাতে বেঁধে দিয়ে একদিন যারা আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার। না না, এই রত্নমণ্ডিত সভাগৃহই নয়, আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, নেই কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন, প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাব যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থে সৌধ শিখরে যখন আশ্রয়পত্র নববর্ষার জলধারা, যখন আমার কামনা ছুতে চাইতো তোমাকে, তখন আমার অনুৎসব দেহকে আকর্ষণ করতো অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোনো যুবতীকে। বারে বারে সন্তানবতী করেছে আমাকে পুরুষ, কিন্তু তারা কেউই আমার আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আমার। কুরুবৃদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন, কোন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল, সহদেব, বিচ্যুত হও না অগ্রজের উপর অটল বিশ্বাসে। আর অর্জুন, হন্তপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী। শোক নয়, রাজগৃহে আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। এখানে কোনো ভেদ নেই। ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর লোলুপ ধৃতরাষ্ট্র নন্দনের মধ্যে। প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের, সেই বস্ত্র যদি কোনো দুর্যোধন ছিনিয়ে নেয় তো নিক। আমি কাঁদছি না, চারপাশে ভাসানের ডিঙায় পশুদের উদ্যম নাচের ভঙ্গি আমি দেখছি না, চারপাশে ক্লিবদের অক্ষম বিলাপ আমি শুনছি না। ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি। যজ্ঞের আগুন। দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু
নারী এক। আহা দিদি, অসাধারণ। মানে অ্যাকচুয়ালি এটা একটা যেন উত্তেজিত গরম একটা রোমহর্ষক দ্রৌপদীর কান্না। দ্রৌপদীর একদম ওই রাজসভায় যখন উনি লাঞ্ছিত হলেন, তখন ওনার মনের ভাষাটা এইভাবে ব্যক্ত করেছেন একদম। কবি, এবং এইভাবে আপনার সব্যসাচী দেব এইভাবে ব্যক্ত করেছেন। এবং আপনার কণ্ঠে এতটাই এটা জীবন্ত মনে হচ্ছিল, মানে আমি এই আগুনটা অনুভব করতে পারছিলাম, মানে আপনার পাশে বসেই এই আগুনটা আমি অনুভব করছিলাম। অসাধারণ দিদি, দারুণ, মানে অসাধারণ। আমরা পরের নিবেদনে যাব, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হবে। আমি জানি দর্শক বন্ধু, আজকে শিপ্রাদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান কবিতায় কবিতায় একদম মধ্য গগনে, কিন্তু কিছু করার নেই, একটা ছোট্ট বিরতি নিতেই হবে। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সাথে নিয়ে, আর সাথে আছেন শিপ্রাদি। দিদি, আপনাকে বিরতির পর আবারও সুস্বাগতম। ধন্যবাদ। আমরা তো কবিতায় আছি, শেষ পর্যন্ত কবিতাতেই থাকবো, কবিতায় তো যাবই। তার আগে কিছু কথা আপনার সাথে মানে জানার ইচ্ছা, যে এই যে ধরুন আপনি তো একজন সংসারী মানুষ, সুতরাং সংসারের চাপ তো একটা আছেই, নানা রকম পরিস্থিতি, নানা রকম ওঠা পড়া, সময়, ভালো মন্দ সবটা নিয়েই তো আমাদের এই জীবন, তার মধ্যে কবিতা। তো কিভাবে ব্যালেন্স করেন, মানে কোনটা কখন করেন, বা কখনো কি ঘেটে যায়, এলোমেলো হয়ে যায়, কখনো কি এরকম মনে হয় যে দূর বাবা আর বোধহয় আমার দ্বারা হবে না, তা এইটা কিভাবে সামলান যদি দর্শক বন্ধুদের বলেন ছোট্ট করে। আসলে আমি যখন আগে করতাম স্কুল কলেজে, তখন তো আমি নিজের ইচ্ছাতেই করতাম, নিজের মতোই করতাম, নিজের মধ্যে যাপন করতাম। তারপরে বিয়ের পর সংসার জীবনে যখন প্রবেশ করলাম, তখন আমি এটা নিজের মধ্যেই যাপন করতাম, নিজের ঘরে বসে বলতাম, মানে আমি কবিতা ছাড়া থাকতে পারি না। আচ্ছা। আমি নিজের মতোই ঘরে নিজের মতো করে বলতাম, আয়নার সামনে দাঁড়িয়ে বলতাম, বা রবীন্দ্রনাথের গীত অভিধান নিয়ে পড়তাম। এটা আমার সঙ্গে, আমি কবিতা ছাড়া বাঁচবো না। মানে কাজের ফাঁকে ফাঁকেই আপনি করে নিতেন এটা। তারপরে আমার ছেলে বড় হয়ে গেল, আস্তে আস্তে বাইরে চলে গেল চাকরি, এখন তো সে আরো দূরে চলে গেছে, বা চাকরির সূত্রে বেশি দূরে থাকে। তা তখন আমি স্থির করলাম যে আমি আবার নতুন করে এটা শেখা শুরু করি। একদম। এবার আমি তখন বললাম, আমি চন্দ্রনগরে তো আমি থাকি, চন্দ্রনগরে পিয়ালি চন্দ্রের কাছে আমি নতুন করে আবার শেখা শুরু করি। তখন আমার এটা এখন অভ্যাস হয়ে গেছে, আমি সবসময়তেই, এখন আমার হাতে অনেকটাই সময়। একদম। এখন যেহেতু সাংসারিক চাপটা কমেছে, কিন্তু এখন সেইটা আমি ছোটবেলায় যেন ফিরে পেয়েছি। একদম। এবং আপনি এই ছোটবেলাটাকে ফিরে পাওয়া আপনার, এবং এই ছোটবেলাটাকে ধরে রাখা মননে, এটা যে অন্য রকম একটা রসদ, বেঁচে থাকার রসদ। একদম। এবং ভালো থাকার রসদ, সুস্থ থাকার রসদ। শুধু বেঁচে তো সবাই থাকে, বেঁচে তো সবাই আছে, যে সুখী সেও বেঁচে আছে, যে অসুখী সেও বেঁচে আছে। এটা হচ্ছে একটা আমার ভালো থাকা এবং সুস্থ থাকা। কারণ অনেক ডাক্তারবাবুরাও বলেন, আমাদের এই মঞ্চে এসেছেন, কথা প্রসঙ্গে বলেছেন যে এই যে শিল্প চর্চা, সেটা গান হোক, নাচ হোক, বা আবৃত্তি হোক, বা অন্য কিছুই হোক না কেন, তো এটার মধ্যে মানুষ যখন যাপনটা থাকবে, তখন তার শারীরিক প্রায় অর্ধেক অসুখ শুধু এই শিল্প চর্চার মাধ্যমেই দূর হয়ে যায়, মেডিসিন লাগে না। তো কত বড় পাওনা, তাই না? মানে কিছুই করতে হলো না, শুধু শিল্পের সাথে থাকা, শিল্পকে নিয়ে যাপন, তার মধ্যেই জীবনকে নিজে ভালো থাকা, জীবনকে খুঁজে পাওয়া, সবাইকে ভালো রাখা, সেই মননটা তৈরি করা। একদম। নিজে ভালো থাকলে তো হবে না, সবাইকে ভালো রাখতেও হবে। একদম একদম। সবাই নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখা যায়। একদম। দিদি, আমরা কথায় কবিতায় অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে উপনীত হয়েছি।
তাই সেই অর্থে আজকের অনুষ্ঠানের শেষ উপস্থাপনা কি শোনাবেন বলুন। আমি দেবেশ ঠাকুরের লেখা, দেবেশ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে একটি কবিতা লিখেছেন, আচ্ছা। বর্ণ পরিচয়। আচ্ছা, আমি সেই কবিতাটি শোনাবো। বাহ, দারুণ। শুরু করুন তাহলে। বর্ণ পরিচয়, কবি দেবেশ ঠাকুর। প্রকৃতির খেয়ালিপনায় কোথাও উঁচু পাহাড়, কোথাও গভীর সমুদ্র। খুব উঁচু পাহাড় কিংবা খুব গভীর সমুদ্র প্রায় একসঙ্গে দেখা যায় না। তবু তুমি আছো বলে আজও গভীর নিবিড় বর্ণমালা। সন্দীপনী পাঠশালাতে ভুবনমালা, কুন্দমালা। তুমি আছো বলেই আজও সাদা থানের বুকে পলাশ ফোটে। হজা মজা দহের বুকে জীবন জয়ের তুফান ওঠে। বর্ণ পরিচয়ে আমার পূব আকাশে নতুন ভোরে সূর্য এসে ঘুম ভাঙাবে পর্ণকুটির আলো করে। তুমি আছো বলেই আছে কলম আমার বর্ষা হয়ে। উপেক্ষিতার বুকে আছো বেঁচে থাকার ভরসা হয়ে। কন্যাদায়গ্রস্ত এক পিতার আমন্ত্রণে তুমি ভোজনে বসেছিলে। অতি কষ্টের আয়োজন, বিদুরের খুঁতকুরো। হায় রে, তোমার পাতে পড়ল একটি আরশোলা। দুপাশে উপবিষ্ট পণ্ডিতগণ অর্কফালা কম্পিত করে জিজ্ঞাসা দৃষ্টিতে জানতে চাইলেন পাতে ওটা কি। তুমি কীর্তিকে গিলে ফেলে বললে লঙ্কা ভাজা। বাঁচিয়ে দিলে সেই দরিদ্র ব্রাহ্মণের মান। দেনায় জর্জরিত মধুসূদনকে ফিরিয়ে আনলে প্যারিস থেকে, বাঁচালে কারান্তরাল থেকে। মধুসূদনকে বাঁচাওনি হেনরিয়েটা বা তার সন্তানদের। বাঁচালে বাংলা ভাষাকে, বাংলা সংস্কৃতিকে, ভারতীয় রীতিকে। তেন ত্যক্তেন ভঞ্জিতা মা গৃধকস্য সিদ্ধানাম। মধুসূদন ঋণ শোধ করে লিখলেন, করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে দিন যে দিনের বন্ধু। শত গালাগাল, শত কুৎসা হয়েও মাথা উঁচু করে বেঁচেছ, বাঁচতে শিখিয়েছ আমাদের। সমালোচনার আঘাতে জর্জরিত, নিন্দিত, তবু নন্দিত আজ বাংলার ঘরে ঘরে। বিধবা বিবাহের বিরুদ্ধে 10,000 জন স্বাক্ষর করেছিলেন, তারা হারিয়ে গেছে। যেমন দিনের সূর্যলোকে জোনাকি হয় অদৃশ্য। আমার প্রথম প্রেমিক আজও বর্ণ পরিচয়। দুহাতে জড়িয়ে বুকে চুমু খেয়ে আজও কাছে টানি। আদর্শের সঙ্গে সংঘাতে একমাত্র পুত্রকে ত্যাগ করেছ, ভয় পাওনি দুর্নামে। আদর্শের জন্যই সরকারি চাকরি, সব গ্রাম, এমনকি গর্ভধারিণীকে ত্যাগ করতেও পিছপা হওনি। সত্য যে সব লোকাচারের ঊর্ধ্বে, কে বুঝেছে তোমার মতন। বেঁচে থাকো বিদ্যাসাগর চিরজীবী হয়ে, প্রতিটি শাড়ির পারে, প্রতিটি নারীর জাগরণে, প্রতিটি সত্যের সারথ্যে, প্রতিটি নিবিড় যুদ্ধ জয়ে, শিক্ষায়, আদর্শে, সভ্যতার নব উত্তরণে। সত্যি দারুণ দারুণ। আজকের মতো সময় একদম শেষ। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে। আমি জানি দর্শক বন্ধু আজকে শিপ্রাদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান কবিতায় কবিতায় একদম মুখরিত হয়ে উঠেছিল, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ। বিদায় তো নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু আজকের মতো বিদায়। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।